সবাইকে স্বাগত জানাচ্ছি এটি নিউজে। আপনারা দেখছেন হ্যাপেনিং পয়েন্ট। আপনাদের সাথে আছি আমি আকাশ এহসান। দর্শক, প্রায় প্রতিদিন ঠিক এই সময় আমরা হাজির হয়ে যাই হ্যাপেনিং পয়েন্টে। নতুন কোনো বিষয় নিয়ে আমরা আলোচনা করি। আমাদের সাথে যুক্ত হন একজন অতিথি। আজকেও আমরা নতুন একটি বিষয় নিয়ে কথা বলবো। আমাদের সাথে যুক্ত হয়েছেন একজন অতিথি, আমি পরিচয় করিয়ে দিচ্ছি। আমাদের সাথে যুক্ত হয়েছেন জনাব আবু সাইদ রাজা, চিফ মার্কেটিং অফিসার, মেঘনা ফ্রেশ এলপিজি লিমিটেড। আপনাকে স্বাগত জানাচ্ছি। থ্যাংক ইউ। দর্শক, আমি যেমনটা বলছিলাম, প্রায় প্রতিদিন আমরা হাজির হয়ে যাই ঠিক এই সময় নতুন কোনো বিষয় নিয়ে কথা বলার জন্য। আমাদের সাথে অতিথিও যুক্ত হয়েছেন। আজকের বিষয়ে এলপিজি খাতের চ্যালেঞ্জ। এক কাপ চা হাতে নিয়ে আমরা যুক্ত হয়ে যাই আমাদের অতিথির সাথে এবং কথা বলি আজকের বিষয় নিয়ে। জনাব আবু সাইদ রাজা, প্রথম যে প্রশ্ন, আসলে এখনও বলা যায় একটা টালমাটাল অবস্থা। অনেকগুলো কোম্পানি আগে আমদানি করতো, এখনও কি সেই অবস্থা আছে কিনা, এবং একটা কম্পিটিটিভ মার্কেট এই এলপিজি সেক্টরে বাংলাদেশের বর্তমান জ্বালানি খাতের বর্তমান পরিস্থিতি কি? জ্বালানি খাতের বর্তমান পরিস্থিতি বললে আসলে বাংলাদেশের জ্বালানি খাতের সমস্যা বহুমাত্রিক। যতগুলি কম্পোনেন্ট জ্বালানি খাতে ব্যবহৃত হয় তার মধ্যে পেট্রোল, অকটেন, ডিজেল, ফার্নেস অয়েল, এর মধ্যে ন্যাচারাল গ্যাস আছে, আবার এলপিজি আছে। জি, আমি যদি শুধুমাত্র ন্যাচারাল গ্যাস বাদ দিই, এনজি বাদ দিই, তাহলে বাকি যতগুলি কম্পোনেন্ট আছে জ্বালানি খাতে সবগুলি বাংলাদেশকে ইম্পোর্ট করতে হয়। কিন্তু সমস্যা হলো যে যেহেতু শুধু ন্যাচারাল গ্যাস বাংলাদেশে আছে আর বাকি সব কিছুই ইম্পোর্ট করতে হয়, সুতরাং আমরা যে সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছি এখন সেটি হলো ডলার সংকট। আর জ্বালানি খাতে মূলত এটা মারাত্মক আকারে দেখা দিয়েছে। এ কারণে এলপিজি পুরাটাই আমাদেরকে ইম্পোর্ট করতে হয়, আমাদেরকে অকটেন, ডিজেল, ফার্নেস অয়েল পুরোটাই ইম্পোর্ট করতে হয়। এর সাথে যোগ হয়েছে ন্যাচারাল গ্যাস যেহেতু আমাদের পুরোপুরি নাই, সে কারণে এলএনজি আমাদেরকে ইম্পোর্ট করতে হয়। সুতরাং জ্বালানি ক্ষেত্রে যে সমস্যা রয়েই যাচ্ছে। যতক্ষণ পর্যন্ত আমাদের ডলার সাফিসিয়েন্সি তৈরি না হবে, আমরা ইম্পোর্ট সক্ষমতা পুরোপুরিভাবে অর্জন না করতে পারবো, ততক্ষণ পর্যন্ত জ্বালানি এই সংকটটা রয়েই যাবে। তো বাংলাদেশে আমাদের যে ন্যাচারাল গ্যাস আছে, এ পর্যন্ত ন্যাচারাল গ্যাস আমরা এই পর্যন্ত আমাদের যে টোটাল সংরক্ষণ সেটা 40 TCF-এর কিছু বেশি। এর মধ্যে আমরা পুরাটাই কনজিউম আমরা করতে পারি না, সত্যি কথা। কিন্তু এখন এ পর্যন্ত যতটুকু এনজি আছে, অর্থাৎ ন্যাচারাল গ্যাস সংরক্ষিত আছে, সেটি খুব বেশি হলে 8 থেকে 10 TCF। এই 8 থেকে 10 TCF গ্যাস আমাদেরকে কনজিউম করতে প্রয়োজন হবে খুব বেশি যদি হয় 10 বছর। আচ্ছা, এই 10 বছর পর বাংলাদেশে যদি নতুন কোনো গ্যাস ক্ষেত্র আবিষ্কৃত না হয়, তাহলে এনজি একদম নিঃশেষ হয়ে যাবে। এরপরে যেটি হবে, পুরা জ্বালানি খাতটাই আমরা ইম্পোর্ট নির্ভর হয়ে পড়ব। যাও একটি সেক্টর ছিল সেটিও ইম্পোর্ট হয়ে যাবে। কিন্তু সম্প্রতি যেটা হয়েছে, ভোলায় আমাদের হিলসা গ্যাস ক্ষেত্র আবিষ্কৃত হয়েছে। এটাও এর সাথে টোটাল আমাদের এই পর্যন্ত আমরা ন্যাচারাল গ্যাসের ক্ষেত্র আবিষ্কার করেছি টোটাল 27টা, এর মধ্যে হিলসাও আছে। হিলসার অ্যাসেসমেন্ট এখনও পর্যন্ত পুরোপুরি আসেনি। তারপরে হিলসাতে যদি গ্যাস ক্ষেত্র থেকে যদি অতিরিক্ত কিছু পাওয়া যায়, সেক্ষেত্রে হয়তো আমরা অতিরিক্ত কিছু গ্যাস পাবো। কিন্তু এই মুহূর্তে ধরে নিতে হচ্ছে যে আমাদের ন্যাচারাল গ্যাসের যে সক্ষমতা, তাতে আমাদের খুব বেশি হলে 10 বছর যাবে। আর এখন যেটা দরকার সেটা হলো এই 27টা যে কূপ আছে, এখানে যেখানেই পসিবল সেখানে নতুন কূপ খননের উদ্যোগটা নেওয়া উচিত। বর্তমান সরকার অলরেডি উদ্যোগটা নিয়েছে, কিন্তু এটা এক্সপ্লোর করা, এটা থেকে গ্যাস পাওয়া এবং ভবিষ্যতে জন্য ফোরকাস্ট করা, এটা একটু সময় সাপেক্ষ ব্যাপার। সো এই মুহূর্তে বলা যাচ্ছে না কি হবে। এটা আসলে খুবই সাধুবাদের ব্যাপার যে নতুন কূপ খননের উদ্যোগ নেওয়া হয়েছে, কারণ আমরা বিগত সময়েও দেখেছি যে এই ঠিকভাবে একই কূপ থেকে উত্তোলনের ফলে কিন্তু আমাদের প্রাকৃতিক গ্যাস হোক বা সম্পদগুলো হারিয়ে যায়। আপনি কি বলবেন ব্যাপারটা? উদ্যোগ বরাবরই নেওয়া হয়েছিল, কিন্তু আলোর মুখ দেখেনি আসলে একদম। তো সেই ক্ষেত্রে আরেকটা প্রসপেক্ট বাংলাদেশে অবশ্যই আছে। এই 27টা কূপ ছাড়াও আপনি জানেন 2012 সালের পরে আমাদের যে বিশাল সমুদ্র যে অবমুক্ত হয়েছে, আমাদের যে কনফ্লিক্ট ছিল, ওখানে আমরা জিতেছি, ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনালে আমরা জিতেছি। এখানে আমাদের বিশাল একটা এলাকা, বিশাল একটা সমুদ্রক্ষেত্র আমাদের নিয়ন্ত্রণে চলে এসেছে। কিন্তু সমস্যা হলো এখান থেকেও আমরা এক্সপ্লোর করতে পারি না, এক্সপ্লোরের উদ্যোগও নেইনি। কিন্তু এখান থেকে যেটা আমাদের ভাগ হয়েছে, মায়ানমার আছে, বাংলাদেশ আছে, ভারত আছে দিক দিয়ে। কিন্তু মায়ানমারের যে সমুদ্রের অংশ ছিল, সেখান থেকে ওরা এক্সপ্লোরেশন শুরু করেছে। এক্সপ্লোরেশন করে ওরা নিজেদের গ্যাস মিটাচ্ছে, অন্যদিকে চায়নাও এক্সপোর্ট করছে।
আচ্ছা। কিন্তু বাংলাদেশ এখনো পর্যন্ত এর পুরোপুরি সার্ভেও করতে পারে নাই, এটা এখনো পর্যন্ত কাউকে দেওয়া হয়নি এক্সপ্লোরেশনের জন্য, অথবা এখান একদম থেকে কাগজপত্রে আটকে আছে বলা যেতে কাগজপত্রে পারে। আটকে আছে বলা যাবে। আমি যদি আরেকটি তাহলে যুক্ত করতে চাই আপনার সাথে, আসলে অনেকগুলো চ্যালেঞ্জের কথা আপনি বললেন, সেই ক্ষেত্রে বাংলাদেশের বাজারে কিন্তু অনেকগুলো আমি যেটা বলছিলাম যে কম্পিটিটিভ মার্কেট, অনেকগুলো কোম্পানি যুক্ত আছে। তো সেক্ষেত্রে বাজারে কি কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করছে কিনা এই বিষয়টি, এবং আপনি কিভাবে বাংলাদেশের বাজারের টেকসই উন্নয়নটি বা সম্ভাবনা দেখছেন? দেখেন, বাংলাদেশে এই পর্যন্ত সরকার সর্বমোট 58টি এলপিজি স্টেশন স্থাপনের জন্য অনুমোদন দিয়েছে। তো আমার মনে হয় শুরুতে যে কাজটা করা হয়েছে এটাই একদম অবিবেচনাপ্রসূত, বিকজ বাংলাদেশে 58টা কোম্পানি যে স্টার্ট করবে এলপিজি ব্যবসা, সেই স্পেস নাই, সেই মার্কেট এখনও পর্যন্ত বাংলাদেশে নাই। এই মুহূর্তে যদি বলি, যতগুলি মোট 23টি কোম্পানি মার্কেটে আছে, অর্থাৎ 58টি কোম্পানির লাইসেন্স প্রাপ্ত হলেও মাত্র 23টি কোম্পানি এখন পর্যন্ত স্টার্ট করতে পেরেছে। কিন্তু সমস্যা হলো এই 23টা কোম্পানির যে টোটাল যে স্টোরেজ ক্যাপাসিটি আছে, এই স্টোরেজ ক্যাপাসিটি দিয়ে আসলে আগামী 1 যুগ পরেও আমাদের যা ডিমান্ড আছে, এই ডিমান্ড আমরা মিট আপ করতে পারবো। আচ্ছা। অর্থাৎ দেখা যাচ্ছে যে বাংলাদেশে এখন যে ডিমান্ড আছে, ডিমান্ডের চেয়ে সাপ্লাই সক্ষমতা অনেক বেশি। অর্থাৎ স্টোরেজ ক্যাপাসিটি যেটা আছে ডিমান্ডের তুলনায় অনেক বেশি। যখন ডিমান্ডের তুলনায় সাপ্লাই বেশি হয়ে যায়, তখন বেসিক্যালি একটা প্রতিযোগিতা শুরু হয়ে যায়, এবং প্রতিযোগিতাটা চলে যায় হচ্ছে প্রাইস ওয়ারে চলে যায়। আর বাংলাদেশের ক্ষেত্রে হয়েছেও তাই। কিন্তু আরও সমস্যা হলো যে এই যে ইন্ডাস্ট্রিটা, এলপিজি ইন্ডাস্ট্রিটা, এটা পুরোপুরি ক্যাপিটাল ইন্টেন্সিভ একটা ইন্ডাস্ট্রি। অর্থাৎ একটা কোম্পানি যদি এই এলপিজি ব্যবসা শুরু করতে চায়, তাকে কমপক্ষে 600 থেকে 1000 কোটি টাকা নিয়ে নামতে হবে। তো সমস্যাটা হয়েছে যে এই পর্যন্ত বাংলাদেশে অলরেডি 34 থেকে 35 হাজার কোটি টাকা বিনিয়োগ হয়ে গেছে। এবং যুক্ত করতে চাই, আপনার কি তাহলে ভর্তুকি দিয়ে ব্যবসা করছে? হ্যাঁ, ওই কথাই আমি আসছি। এই 34 থেকে 35 হাজার কোটি টাকা বিনিয়োগ করেছে কারা? এই প্রাইভেট সেক্টরে 23টা কোম্পানি করেছে। আচ্ছা। এখন এর থেকে আমি যদি মিডল স্টেজের কোম্পানিগুলি যদি ধরি, যেমন ধরেন যে কোম্পানি 500 থেকে 700 কোটি টাকা বিনিয়োগ করেছে, তার এই বিনিয়োগের পরিবর্তে সে একটা নির্দিষ্ট সেল যদি না পায়, সে প্রফিট যদি না পায়, সে কিন্তু সাস্টেনেবল হবে না। তো 700 কোটি টাকা যদি কোনো একটা কোম্পানি বিনিয়োগ করে, মাঝারি গাছের কোম্পানি যদি বলি, তাকে পার ডেতে প্রতিদিন তাকে ইন্টারেস্ট গুনতে হয় প্রায় 20 লক্ষ টাকা। আচ্ছা। তো 20 লক্ষ টাকা যদি মার্কেট থেকে আসতে হয় তার প্রফিট হিসেবে, তাহলে কত টাকা সেলসের প্রয়োজন হয়? এই বিষয়টি আমরা একটু জানবো বিরতির পরে। থ্যাংক ইউ। দর্শক, আপনারা দেখছেন হ্যাপেনিং পয়েন্ট। সময় হলো একটি বিরতির, আমরা ফিরে আসছি এই বিষয়ে আবারও, সাথেই থাকুন। দর্শক, বিরতির পর আবারও ফিরে এলাম। আপনারা দেখছেন হ্যাপেনিং পয়েন্ট। আমরা ফিরে যাচ্ছি আমাদের অতিথি আবু সাইদ রাজার কাছে। আপনার কাছ থেকে জানতে পারছিলাম যে আসলে কম্পিটিটিভ মার্কেট এবং আরও সেলের যে বিষয়গুলো জানাবেন বিস্তারিত। তো যেটা বলছিলাম একটু আগে, সেটা হলো যে ব্যাংকের টাকাটা, এই যে 34,000 কোটি টাকা, এর একটা মূল অংশই কিন্তু ব্যাংকের টাকা। যেহেতু অনেকগুলি কোম্পানি ইনভলভ হয়ে গেছে, প্রত্যেকটা কোম্পানির বিনিয়োগ বড় বিনিয়োগ, সুতরাং ব্যাংকে তার টাকা শোধ দিতেই হচ্ছে। একদম। আর এই সময় এতগুলি টাকা বিনিয়োগ করে যে পরিমাণ মার্কেট থেকে সেলস আসার কথা, সেই কম্পিটিটিভ মার্কেটে সেই সেলসটা পাচ্ছে না। আর এই কারণে মূলত সে বিক্রি করে সে টাকা থেকে লভ্যাংশ এবং ব্যাংকে পরিশোধ করা, এটা একটা ব্যতিক্রম তৈরি হচ্ছে। আর এই কারণে অনেকগুলি কোম্পানি এই মুহূর্তে সিক হয়ে যাচ্ছে। আমি যদি 23টা কোম্পানি বলি, 23টা কোম্পানির মধ্যে 13টা কোম্পানি বলতে পারেন ঠিকমতো রান করতে পারছেন না, অর্থাৎ অলরেডি তারা তাদের ইম্পোর্টের সক্ষমতা হারিয়েছে। তো এই যখন অবস্থা, তখন এলপিজি সেক্টরকে যদি আমরা একটু নারিশ না করি, এলপিজি সেক্টরের এই সমস্যাটা যদি না দেখি,
তাহলে মূলত এই পুরো এলপিজি সেক্টরটা কিন্তু মুখ থুবড়ে পড়বে। ব্যাংক থেকে যে টাকাটা এই এলপিজি কোম্পানিগুলি নিয়েছে, এই টেনর কিন্তু শুরু থেকে কিন্তু 5 বছর। কিন্তু এই ক্যাপিটাল ইন্টেন্সিভ একটা এই কোম্পানিগুলিতে এখান থেকে কোনো রেজাল্ট যদি পেতে হয় আপনাকে, এই ব্যাংকের এই 5 বছরের টেনর যদি 10 বছর না হয়, লং টার্ম না করা হয়, তাহলে কোনো কোম্পানি কিন্তু সাস্টেনেবল হবে না। একদমই না। অন্যদিকে যে সেলসের যে প্রাইসিং যে মেকানিজম আছে আমাদের এখানে, সেই প্রাইসিং মেকানিজমে কোনো কোম্পানি কিন্তু তেমন কোনো প্রফিট করতে পারছে না। একটা সার্টেন লেভেলের উপর সেল যদি তার চলে যায়, তাহলে সে প্রফিটের মুখ দেখে। কিন্তু এই যারা 500 থেকে 700 কোটি টাকা বিনিয়োগ করেছে, তারা মূলত কেউই প্রফিটের মুখ দেখতে পারছে না কিন্তু। আর যারা মুখ দেখছে তাদের আহামরি প্রফিট এটা বলা যাবে না, তারা মোটামুটি একটা সাস্টেনেবল অবস্থায় আছে। আচ্ছা, সো 23টা কোম্পানির মধ্যে আমি যদি বলি 13টা কোম্পানি মুখ থুবড়ে পড়বে, তাহলে এই কোম্পানিগুলিকে যদি আমি না নিয়ে আসতে পারি, তাদের ব্যাংকের যে লোন আছে এগুলি যদি সহজীকরণ না করি, তাহলে মতো এলপিজি সেক্টরে একটা ধস নেমে আসবে। কিন্তু আমি যদি একটু যুক্ত করতে চাই, আসলে আমাদের সাথে অনেকেই যুক্ত হয়েছেন দর্শকরা। আমি একজন দর্শক হিসেবে যদি একজন সাধারণ মানুষ হিসেবে জানতে চাই, অনেকে তো একজন বড় ব্যবসায়ী চিন্তাভাবনা করেই বিনিয়োগ নিয়ে মাঠে নামেন। আপনি অনেকগুলো সমস্যার কথা বললেন যে আসলে ভর্তুকি দিয়ে চালাচ্ছে এবং একটি মুখ থুবড়ে পড়বে। আসলে অনেকগুলো চিন্তাভাবনা না করে কি ব্যবসায় তো তারা অবশ্যই নামেনি, কি কারণগুলো আসলে এমন মুখ থুবড়ে পড়ার কারণ মনে করছেন আপনি? যেটা মনে হয়েছে যে শুরুতেই ভুলটা হয়েছে, শুরুতেই 58টা কোম্পানিকে লাইসেন্সটা দেওয়া উচিত হয়নি। যে কোম্পানিগুলি লাইসেন্স নিয়েছে মূলত প্রপার অ্যাসেসমেন্ট না করে অনেকে কিন্তু মাঠে নেমে গেছে। তো এখন যেটা হয়েছে সেটা হলো যে মার্কেটে যে প্রোডাক্টটা এলপিজি যখন মার্কেটে একজন বাজারজাত করতে যায়, তখন তাকে দুটো জিনিস দিতে হয়। একদিকে সিলিন্ডার দিতে হয় মার্কেটে, অর্থাৎ 12 কেজির সিলিন্ডারটা আমরা বাসাবাড়িতে ব্যবহার করি হোম ইউজের জন্য, সেটা দিতে হয়। অন্যদিকে গ্যাস দিতে হয়, গ্যাসটা তাকে ইম্পোর্ট করে নিয়ে আসতে হয়। আবার অন্যদিকে সিলিন্ডার যেটা আছে, এই গ্যাস থেকে হয়তো কিছু প্রফিট হয়, কিন্তু এই সিলিন্ডার যেটা মার্কেটে আমরা দিচ্ছি, এই সিলিন্ডারটা একটা সিলিন্ডারের খরচ একটা এন্টারপ্রেনার দরকার হয় 3000 টাকা। কিন্তু মার্কেটে যখন সিলিন্ডারটা বিক্রি করতে যায়, সে তখন বিক্রি করে 800 থেকে 1000 টাকা। তাহলে 2000 থেকে 2200 টাকা প্রত্যেকটা সিলিন্ডারে কিন্তু তাকে ভর্তুকি দিতে হচ্ছে। এখন এই ভর্তুকির টাকাটা উঠাবে কোন দিক দিয়ে? সে এই ভর্তুকির টাকাটা উঠাতে হলে প্রফিট থেকে উঠাতে হবে। যেখানে প্রফিটই তার নাই, সে ঠিকমতো সাস্টেইন করতে পারছে না, সেখানে সিলিন্ডারের অতিরিক্ত টাকাটা সে দেবে কোত্থেকে? যে কারণে এই টাকাটা ব্যাংক থেকে নিয়ে ব্যাংকে আর পরিশোধ করতে সে পারছে না। আচ্ছা, যে কারণে মূলত তার ড্রব্যাকটা তৈরি হচ্ছে। অ্যান্ড এটা থেকে উত্তরণ করতে হলে মূলত সিলিন্ডার যে প্রাইসে আমরা মার্কেটে এখন দিচ্ছি, এই প্রাইসটা উঠাতে হবে। অ্যাটলিস্ট যেটা হওয়া উচিত যে 3000 টাকা একজন অপারেটর কিনছে সিলিন্ডারটাই, 3000 টাকা বাজারজাত কীভাবে করতে পারে তার ব্যবস্থা করতে হবে। বাংলাদেশে এই মুহূর্তে এলপিজি বাজারের নিয়ন্ত্রণ সংস্থা বিইআরসি, তারা মূলত প্রাইসটা নিয়ন্ত্রণ করে, গ্যাসের প্রাইসটা নিয়ন্ত্রণ করে, কিন্তু সিলিন্ডারের প্রাইসের কোনো নির্দেশনা কিন্তু এখনও পর্যন্ত নাই। হ্যাঁ, তো যে কারণে মূলত সিলিন্ডারের এই যে বিশাল একটা লস প্রত্যেকটা অপারেটরকে পোহাতে হচ্ছে, এটা থেকে যদি উত্তরণ না হয়, মূলত কেউই সাস্টেনেবল কিন্তু হবে না। সরকারের কি উদ্যোগ নেওয়া প্রয়োজন বলে আপনি মনে করছেন? সরকার তো উদ্যোগ নেবে না, বিকজ এলপিজি ইন্ডাস্ট্রির নিয়ন্ত্রণ সংস্থা বিআরসিকে উদ্যোগ নিতে হবে। কিভাবে এই সিলিন্ডারের প্রাইস বাড়াবে, একটা মিনিমাম লেভেল বেঁধে দিতে হবে, এর প্রাইসের কমে সিলিন্ডার বিক্রি হবে না। যেহেতু মার্কেটে একটা কম্পিটিটিভ সিনারিও তৈরি হয়েছে, যেখানে 10 জন থেকে 12 জন ওই দাম যদি নির্ধারণ করে দেওয়া হয়, সেক্ষেত্রে ভোক্তার জন্য কি চাপ হয়ে যাবে না? এই ক্ষেত্রে দুটা সমস্যা তৈরি হচ্ছে। আমাদের দেশে এখন 70 থেকে 75 লক্ষ গ্রাহক অলরেডি তৈরি হয়ে গেছে এলপিজির, যেখানে এনজির গ্রাহক হলো 40 লক্ষ থেকে 41 লক্ষ। এলপিজির গ্রাহক কিন্তু অলরেডি 70 থেকে 75 লক্ষ তৈরি হয়ে গেছে। এই বিপুল যে জনগোষ্ঠী আছে, এবং বাংলাদেশের ফাইন্যান্সিয়াল সক্ষমতার সাথে সাথে মানুষের পারচেজিং ক্যাপাবিলিটির সাথে সাথে এলপিজির কিন্তু ক্রমাগতভাবে বাড়বে এবং বেড়েই চলেছে আলটিমেটলি। তো এখন এই যে বাড়তি সিলিন্ডারগুলি মার্কেটে দিতে হবে, মার্কেটে যে ডিমান্ড আছে, এখন একজন গ্রাহক যে স্বল্প আয়ের গ্রাহক যে 30,000 টাকা ইনকাম আছে, তার জন্য মূলত 3,000 টাকা সিলিন্ডার কেনা কিন্তু খুব একটু ডিফিকাল্ট। এখন আমরা যেহেতু অনেক ব্যবসায় জড়িত একটা কম্পিটিটিভ সিনারিওতে এসে, যেহেতু কোম্পানিগুলি তা ভর্তুকি দিয়ে সিলিন্ডারটা বাজারজাত করছে, এদিকে সে লস করছে, অন্যদিকে গ্রাহক কিন্তু এখন একটু সাশ্রয়ের মধ্যে আছে। সিলিন্ডারটা কিনতে অ্যাটলিস্ট তাকে 1000 টাকা ব্যয় করতে হচ্ছে 3000 টাকার মধ্যে। এখন এই সিলিন্ডারের যদি ভর্তুকি না দেওয়া হয়, অথবা সিলিন্ডারকে যদি আবার তার মূল প্রাইসে ফিরে না দেওয়া হয়, মূলত নতুন নতুন গ্রাহক তৈরি হতে সমস্যা হবে। বাংলাদেশে এলপিজি কিন্তু এক্সপ্যানশনটা ত্বরান্বিত হবে না।
যে কারণে এই সিলিন্ডার প্রাইসের উপর নজর দেওয়া উচিত। আর একই সাথে আরেকটা কাজ করা উচিত, সেটা হলো আমাদের দেশে যদিও বিআরসি প্রাইসটা নির্ধারণ করে, যে প্রাইসিংটা এখন চালু আছে, এই প্রাইসটার মধ্যে যতগুলি কম্পোনেন্ট থাকে, অর্থাৎ যতগুলি কম্পোনেন্ট দিয়ে প্রাইসটা তৈরি হয়, সেই প্রাইসের একটু আমি বলবো একটু বৈসাদৃশ্য আছে। বিকজ এখানে যতগুলি কম্পোনেন্ট থাকা দরকার সেটা নাই, যে কারণে যে প্রাইসটা হচ্ছে এই প্রাইসে বিক্রি করে মূলত এই কোনো কোম্পানি প্রফিট নিতে পারছে না। সে এত টাকা যে বিনিয়োগ করেছে, এই বিনিয়োগকৃত অর্থের যে সুদ, এটাকে আপনি যদি তার সেলিং প্রাইসের মধ্যে অন্তর্ভুক্ত না করেন, তাহলে তো সে লস করতেই থাকবে। একদম। তো সুতরাং এটাকে যদি এই প্রাইসিং মেকানিজমকে যদি সঠিক করে না হয়, তাহলে মূলত কোনো প্রোডাক্টটি বিক্রি করে কিন্তু সাস্টেনেবল হবে না এলপিজি। আপনারা অবশ্যই এই বিষয়গুলো নিয়ে আলোচনা করছেন, আসলে কোনো কি আলোর মুখ দেখছেন কিনা? বিআরসি তো আপনার যদি বলি একটা বিআরসি নিয়ন্ত্রণ সংস্থা, কিন্তু ইতিমধ্যেই আমাদের নতুন বিআরসি নতুন পরিষদে এসছে, তারা আসলে নতুন নতুন উদ্যোগ নিচ্ছেন। আমার মনে হয় এই বিষয়টা ওনারা অলরেডি অবগত আছেন, তো ওনারা হয়তো সহসায় উদ্যোগ নেবেন। সেটি আসলে তাহলে জনবান্ধব হবে এবং আপনাদের জন্য ভালো হবে, আমি মনে করি জনবান্ধব হতে হবে। আর কেননা অলরেডি আমাদের যদি 4 লক্ষ পরিবার ধরি বাংলাদেশে, 4 লক্ষের কিছু বেশি পরিবার ধরি বাংলাদেশে, অলরেডি 75 লক্ষ পরিবার কিন্তু এলপিজি ব্যবহার করছে, ম্যাসিভ স্টেজে চলে গেছে। আর বাকি যারা আছে তারাও মূলত তাদের সক্ষমতার সাথে সাথে কিন্তু এলপিজি ব্যবহার করতেই হবে, বিকজ বিকল্প কোনো জ্বালানি নাই। সেক্ষেত্রে এদের জন্য একটা সাস্টেনেবল অবস্থা, এদের জন্য একটি সক্ষমতার অবস্থা তৈরি করে দিতেই হবে বিআরসিকে। আচ্ছা, এখন আমি যদি আরেকটি বিষয় একটু যেতে চাই, যে এলপিজি নিরাপত্তা নিয়ে অনেকে শঙ্কা প্রকাশ করে, অনেকে সিলিন্ডার ব্যবহার ক্ষেত্রে ভয় পায়, আসলে এই বিষয়গুলোর ব্যাপারে আপনি কি বলবেন? দেখেন, এটা একেবারেই মিসকনসেপশন। আমি যদি ওয়ার্ল্ড ওয়াইড ধরি, একদম সর্বোচ্চ নিরাপদ জ্বালানি যদি বলি, তাহলে এলপিজি। আচ্ছা, এলপিজি এমন একটা জ্বালানি যেটা আপনি যে কোনো সময়, যে কোনো, তারপরে তো অনেক সময় আমরা দেখি যে ব্লাস্ট হয় বা দুর্ঘটনা ঘটে। এটাও একটা ভুল ধারণা। কখনোই এলপিজি সিলিন্ডার কিন্তু বাস্ট হয় না। আচ্ছা, এলপিজি সিলিন্ডার যখন এলপিজি সিলিন্ডারের মধ্যে যখন এলপিজি থাকে, যে তাপ থাকে ওর মধ্যে, সে তাপের চেয়ে কমপক্ষে 4 গুণ তাপ সহ্য করার ক্ষমতা দিয়ে একটা সিলিন্ডার কিন্তু আমরা বাজারজাত করি। আচ্ছা, এবং সিলিন্ডার যেটা বাজারজাত করা হয়, এটি ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড অনুযায়ী কিন্তু তৈরি হয়, আমেরিকান স্ট্যান্ডার্ড অনুযায়ী তৈরি হয়। সুতরাং যেহেতু সিলিন্ডার যে ওয়ার্কিং ক্যাপাসিটি আছে, যে প্রেশার আছে, ওই প্রেশারের তুলনায় 4 গুণ প্রেশারের সক্ষমতা দিয়ে একটা সিলিন্ডার তৈরি করা হয়, সুতরাং এটা কখনোই কিন্তু বাস্ট হয় না। এটা যদি আপনি আগুনের মধ্যে ফেলেন, তারপরেও ও 4 গুণ সক্ষমতার আগুন যাওয়ার পরে তারপরে এটা পুনরায় ব্যবহারের ক্ষেত্রে কি এটির না। কিন্তু আরেকটা কথা আছে এর মধ্যে, যদি একদম আগুনের মধ্যেও যদি একটা সিলিন্ডার পড়ে যায়, তাহলে এর যে সেফটি রিলিফ বাল্ব আছে, এটা খুলে যেয়ে তারপর আপনার এলপিজি বের হয়ে যেতে পারে, কিন্তু সিলিন্ডারটা কখনোই বাস্ট হবে না। আচ্ছা, সো এই যে মাঝে মাঝে আমরা দেখি দুর্ঘটনা মূলত এলপিজি সিলিন্ডার থেকে হয় না। আচ্ছা, আচ্ছা, দুর্ঘটনা এলপিজি সিলিন্ডারের যিনি ব্যবহার করেন তার অসতর্কতা থেকে এটা হতে পারে মূলত। একদম। এখন আপনি যদি একজন ড্রাইভারকে যদি লাইসেন্সবিহীন অবস্থাতে চালাতে দেন, তাহলে দুর্ঘটনা ঘটবেই। এলপিজি এমন একটা অবস্থা বাংলাদেশে পৌঁছেছে যে আমাদের যারা এলপিজি ব্যবহার করে, তারা মোটামুটি আমাদের বিভিন্ন প্রচার মাধ্যম থেকে প্রত্যেকটা এলপিজি কোম্পানি প্রচার করছে কিভাবে নিরাপদ সিলিন্ডার ব্যবহার করা যায়, বিআরসি প্রচার করছে, বাংলাদেশে অন্যান্য সরকারি সংস্থা প্রচার করছে কিভাবে নিরাপদ জ্বালানি হিসেবে এলপিজি ব্যবহার করা যায়। সুতরাং একটা ধারণা অলরেডি কিন্তু হয়ে গেছে, তারপরে প্রতিনিয়ত কিন্তু আমরা এটা করে যাচ্ছি। সেক্ষেত্রে দুর্ঘটনার সম্ভাবনা থাকেই না, কিন্তু তারপরেও কিছু অসতর্কতা থাকে। আমাদের যে হোস পাইপ আছে, হোস পাইপটা যদি আপনি ঠিকমতো না কিনেন, আপনি যদি রেগুলেটরটা কোয়ালিটির রেগুলেটর না কিনেন, আপনি যদি ব্র্যান্ডেড প্রোডাক্ট নাই ব্যবহার করেন, সেক্ষেত্রে দুর্ঘটনা অসতর্কতার জন্য হতেই পারে। আসলে যা বুঝতে পারলাম, অসতর্কতার কারণে, এবং আপনারা প্রচার চালিয়ে যাচ্ছেন, মানুষের ভিতরে সচেতনতা বাড়বে এবং আপনাদের সমস্যাগুলোর সমাধান হয়ে এলপিজি খাত চ্যালেঞ্জের মুখ থেকে আলোর মুখ দেখবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ। দর্শক, আপনারা দেখছিলেন হ্যাপেনিং পয়েন্ট। আমাদের সাথে যুক্ত ছিলেন আবু সাইদ রাজা, চিফ মার্কেটিং অফিসার, মেঘনা ফ্রেশ এলপিজি লিমিটেড। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। কালকে আবারও দেখা হবে।